সন্ধ্যা নেমে এসেছে আমাদের গ্রামে। পূব দিকের আকাশটা তখনও গাঢ় লাল থেকে ধূসর হয়ে আসছে। কাকেরা ডানায় ডানায় ফিরে যাচ্ছে, গরুগুলো খোয়ারে ঢুকছে। আমি হৃদয় এইবার শহর থেকে এসেছি দাদুর সঙ্গে কটা দিন কাটাতে। ছেলেবেলায় মা বাবা নিয়ে এসেছিল গ্রামে, কিন্তু এত বড় হয়ে আর আসা হয়নি। দাদু এখনো আগের মতোই পান খাওয়া মুখে, নরম গলায় কথা বলেন, চোখে মোটা ফ্রেমের চশমা। উঠোনের মাঝখানে পাটকাঠির আগুন জ্বলছে। আমি আর আমার ছোট খালা, ফুপা তো ভাই রঞ্জু সবাই গোল হয়ে বসেছি। গ্রামের রাতের বাতাসে একটা অদ্ভুত কাঁপুনি আছে, যেটা শহরের এসিতে পাওয়া যায় না। দাদু আচমকা বললেন, আজ একটা বিশেষ গল্প শোনাবো তোদের হৃদয় রঞ্জু। এটা আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা। আমি আর রঞ্জু মুখ চেয়ে আছি। দাদু ধীরে ধীরে বলতে শুরু করলেন, 1975 সালের কথা। আমি তখন তোমার দাদির সঙ্গে নতুন বিয়ে করেছি। এই গ্রামে এসেছি বছরখানেক হয়। তখনও গ্রামের পেছনের বট গাছটা সকলে নিশির গাছ বলে ডাকত। ওই গাছটা কিন্তু এমনিতে দেখতে শান্ত। দিনের বেলায় পাখি বসে, ছায়া পড়ে, কিন্তু রাত হলেই সে যেন রূপ বদলাতে থাকে। কারা যেন এসে দাঁড়াতো গাছের তলায়। হাওয়া বন্ধ হয়ে যেত, কুকুরের ডাকেও কোনো কেউ সাড়া দিত না, ঝিঝি পোকার শব্দও থেমে যেত। গায়ের বড়রা বলতো, ওই গাছের নিচে কারো নাম শুনলে পেছনে ফিরবি না। আর কে যেন গলা ফাটিয়ে ডাকতো, আয় আয় আমার কাছে। তখন সবাই বলতো ওটা নাকি নিশির ডাক, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতাম না। আমি বলতাম এসব কুসংস্কার। কাকুতি করে একদিন গেলাম বন্ধু বান্ধব নিয়ে গাছের কাছে রাত 11টায়। আমরা চারজন, আমি, মহিম, আবুল আর হরিদাস। হাতে টর্চ, পকেটে বিড়ি। ভাবলাম ভূতের নাম শুনে মজা করব। গাছের কাছে পৌঁছেই দেখি হাওয়া বন্ধ, পাতা নড়ে না, কিন্তু গলার ভেতর ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি হাসতে হাসতে সিগারেট ধরালাম। ঠিক তখনই কেউ যেন গাছের ওপাশ থেকে ডাক দিল, মহিম। আমি হা করে শুনছি। দাদু থামলেন, একটু পান চিবোতে চিবোতে চোখ বন্ধ করলেন। আমরা চারজন একসাথে ছিলাম। মহিম বলল, কে রে, দিদি নাকি? আবুল বলল, তোর দিদি এখানে কি করবে, পাগল নাকি তুই? হঠাৎ দেখি মহিম দাঁড়িয়ে রইল, মুখটা ফ্যাকাশে। 1 পা 2 পা করে গাছের দিকে এগোতে লাগলো। আমরা টান দিলাম, মহিম ফিরে আয়, যাসনে। কিন্তু সে শোনে না, সে ছায়ার ভেতর ঢুকে গেল। সেদিন আমরা ওখানে গিয়ে আর ওকে খুঁজে পাইনি। সারা রাত খোঁজা হলো। সকালে ওর বোন বলল, রাতে ঘুমিয়ে ঘুমিয়ে মহিম নাকি ফিসফিস করে বলেছিল, আমি যাচ্ছি, ও ডাকছে। 3 দিন পর গায়ের পুকুরে ওর গামছা পাওয়া গেল, শরীর কোথাও না। কেউ বলল গাছটা খেয়ে ফেলেছে, কেউ বলল ও ভুল পথে পা রেখেছে, কিন্তু আমি জানি সেটা ছিল নিশির ডাক। দাদু থেমে গেলেন। আগুনের আলোতে তার মুখের রেখাগুলো গভীর, চোখের কোণে জল। আমি আর রঞ্জু চুপচাপ বসে আছি। গায়ে ঝিঝি পোকা আবার ডেকে উঠেছে। রাতে শুয়ে শুয়ে আমার মনে হলো, সেই বট গাছটা এখনো তো আছে, কাল একবার দেখে আসা যাবে নাকি? পরের দিন সকালে আমি উঠেই সিদ্ধান্ত নিলাম, আজকে ওই গাছটা দেখতেই হবে। দাদুর মুখে শুনে যেটা কাল রাতে একটা ছায়ার মতো লেগেছিল, সেটা এখন একটা বাস্তব কৌতূহলে পরিণত হয়েছে। রঞ্জুও আমার সঙ্গী হলো। সে শহুরে ভীরু ছেলে, কিন্তু তার চোখেও ছিল একরকম সাহস। আমরা দুজন মিলে দাদুকে কিছু না জানিয়ে গ্রামের পেছনের দিকে হাঁটতে লাগলাম। গ্রামের শেষ প্রান্তে, যেখানে পুরনো সেচ, খালের ধারে গবাদি পশুর পথ পড়েছে, সেখান থেকেই শুরু এক সরু কাঁচা রাস্তা। রাস্তার 2 পাশে ঝোপঝাড়, আর তার ওপরে ঝুঁকে আছে বিশাল বটগাছ। গায়ে গায়ে শিকড় লটকে আছে। গাছের নিচে কিছু ভাঙা মাটির হাঁড়ি, পোড়া কাঠের টুকরো আর কয়েকটা পুরনো কাপড় পরে আছে। আমার বুক ধুকপুক করছে। আর রঞ্জু বলল, এই তো, গাছটা তো সাধারণই লাগছে, এখানে তো অসাধারণ কিছু নেই। আমি কিছু বললাম না। অদ্ভুত একটা গন্ধ আসছে বাতাসে, না পুরনো, না পচা, না ভারী, যেন বাতাসের মধ্যেই এক চাপা কান্না লুকিয়ে আছে।
হঠাৎ হাওয়া থেমে গেল। ঝিঝি পোকা, পাখির শব্দ, সবকিছু চুপ। আমার মনে হলো কেউ যেন ফিসফিস করে বলছে, আয়, আয় হৃদয়। আমার নাম। রঞ্জু তাকিয়ে আছে অবাক চোখে। তুই বললি? আমি জিজ্ঞাসা করলাম। না রে ভাই, আমি তো তোকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তুই কিছু বললি কিনা। আমরা দুজনেই পেছনে ফিরলাম, কেউ নেই। একটা শীতল স্রোত আমার ঘাড় বেয়ে নেমে গেল। রঞ্জু আমার হাত চেপে ধরল। হৃদয়, চল ফিরে যাই। কিন্তু আমি তখনও স্থির তাকিয়ে আছি ওই গাছটার দিকে। গাছের গায়ে একটা সাদা কাপড় বাঁধা, কেউ যেন সদ্য কিছু বেঁধে গেছে, আর তার নিচে মাটিতে আঁচড়ের দাগ, যেন কেউ টেনে নিয়ে গেছে কিছু একটা অথবা কাউকে। সন্ধ্যায় দাদুর মুখ গম্ভীর। আমি কিছু বলিনি, কিন্তু দাদু নিজেই বলে উঠলেন, তুই গেছিলি নাকি হৃদয় ওই গাছের ওখানে? আমি চুপ। দাদু বললেন, ও গাছ চিনে ফেলে কারা ওর কাছে কাছে এসেছে। ও ডাক দেয় না, টানে। প্রথমে স্বপ্নে দেখাবে, এরপরে চোখের সামনে। তারপর আমি ধীরে ধীরে বললাম, আমার নাম কে ডাকলো আজ দাদু? দাদু তাকিয়ে রইলেন, ধীরে বললেন, তোর সময় শুরু হয়ে গেছে রে। কেন গিয়েছিলি? রাতে আমি ঘুমোতে পারছিলাম না। হঠাৎ জানালার বাইরের শব্দ। একটা ছায়া যেন পুরো উঠোন ভরে ঘুরছে। তার পা নেই, কিন্তু সে হাঁটছে ধীরে ধীরে। তারপর সেই আওয়াজ, আয়, আয়। আমি জানালার পাশে গিয়ে দেখলাম একটা লাল শাড়ি পরা সাদা অবয়ব হাঁটছে, আর তার গলার শব্দ মানুষের মতো নয়, যেন একাধিক গলা সমবেত কান্না। আমি দরজার ফাঁক বন্ধ করলাম। দাদুর গলা পেছন থেকে, তোর ঘুম আসছে না তাই তো? আজ রাতটা পার কর, কাল সকালে একটা কাজ আছে আমাদের, তুই একা না। আমি কিছু না বলেই কাঁথায় মুখ গুজে ফেললাম। সকালে ঘুম ভাঙতেই দেখি দাদু উঠোনে বসে আছেন, মুখে অদ্ভুত রকমের স্থিরতা। তিনি এক কাপ লাল চা হাতে নিয়ে বললেন, হৃদয়, আজ একটা জায়গায় যাবি আমার সঙ্গে? আমি কিছু না বলে মাথা নাড়লাম। কাল রাতে যা দেখেছি সেটা নিছক কল্পনা বলে উড়িয়ে দেয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি এখন দাদুর সঙ্গে থাকলেই নিরাপদ। আমরা দুজনে হাঁটতে হাঁটতে পৌঁছালাম গ্রামের পুরনো স্কুল ঘরের পাশে থাকা তালপাতার পুঁথির ঘর। সেই ঘরটা এখন আর কেউ ব্যবহার করে না, কেবল দাদু আর তার মতো কিছু বয়স্ক মানুষ মাঝে মাঝে এখানে আসেন। দাদু একটা কাঠের বাক্স খুললেন, তার ভিতরে পুরনো সব খাতা, ধুলো মাখা, কিছু ছেঁড়া, কিছু পোকায় খাওয়া। একটা পাতলা নীল খাতা বের করে দাদু বললেন, এটা আমার তৈরি করা তালিকা। 1964 সাল থেকে এখনো পর্যন্ত যত মানুষ নিশির গাছের আশেপাশে গিয়ে নিখোঁজ হয়েছে, সবার নাম এখানে আছে। আমার গলাটা শুকিয়ে এলো। খাতার পাতায় একটার পর একটা নাম। মহিম রায়, 1975 সাল। আবুল খন্দকার, 1981 সাল। সালেহা বিবি, 1987 সাল। শিশির ঘোষাল, 1994 সাল। লতা রায়, 2002 সাল। সজীব রহমান, 2010 সাল। এভাবে আরো অনেকে। দাদু বললেন, এরা কেউ ফেরেনি হৃদয়, কেউ খুঁজে পায়নি এদের। শুধু একটা মিল আছে, এদের প্রায় সবাই নিশির গাছতলার আশেপাশে গিয়েছিল শেষবার। কেউ কেউ তো ঘরে বসেই হারিয়ে গেছে, ডাক শুনে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে। আমি জিজ্ঞেস করলাম, এরা কি সবাই সেই ডাকে সাড়া দিয়েছিল? দাদু তাকিয়ে বললেন, সবাই না, কেউ কেউ শুধু শোনে, কেউ কেউ স্বপ্ন দেখে, কিন্তু শেষে সবাই হারিয়ে যায়। ও ডাক একবার যার কানে পড়ে তাকে একসময় টেনে নিয়ে যায়। কিন্তু দাদু, আমি বললাম, আপনি বাঁচলেন কিভাবে? আপনি তো নিজে বলেছিলেন মহিমের সঙ্গে গিয়েছিলেন। দাদু নিচু গলায় বললেন, আমি ফিরে এসেছিলাম, কিন্তু আমি আর আগের মতো ছিলাম না। আমার ভেতর ভেতর কিছু একটাকে রেখে দিয়েছে ওরা। আজ এত বছর তুই এলি, আর সেই ছায়া আবার নড়ে চড়ে উঠেছে। আমার চোখ পড়ল তালিকার একদম নিচে, যেখানে লেখা হৃদয় আহমেদ। আমার গলা শুকিয়ে এলো। আমি ফিসফিস করে বললাম, এটা তো আমার নাম। দাদু বললেন, আমি গত বছর স্বপ্নে দেখেছিলাম তুই গেছিস নিশির গাছতলায়। সেই দিন এই নাম লিখে রেখেছিলাম, কারণ যারা যাবে তারা অনেক আগেই তালিকায় চলে আসে। সন্ধ্যায় রঞ্জু বলল, দাদা, আমারও এখন অদ্ভুত স্বপ্ন হচ্ছে। কাল রাতে দেখলাম কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে,
আর বলছে, দুজন একসাথে এসো, একসাথে যাব। আমার বুক কেঁপে উঠল। দাদুর চোখে এবার চেনা আতঙ্ক। তিনি বললেন, তোমরা দুজনই ডাক পেয়েছো, ওরা জানে তোমরা এসেছো, ওরা প্রস্তুত। সেই রাতে দাদু প্রথমবার আমাদের বললেন, এই গ্রামের গাছ শুধু গাছ না, এই জমি শুধু জমি না, এই মাটি শুধু মাটি না, এর নিচে আছে অনেক কিছু যা আমরা জানি না, বুঝি না। আর ওই গাছ, ওটা হলো একটা দরজা। আমার কণ্ঠ শুকিয়ে গেল। দরজা? কিসের দরজা? আরেকটা দুনিয়ার, যে দুনিয়ার মানুষ ফিরে এলে আর মানুষ থাকে না। রাতে আমি আর রঞ্জু আর ঘুমাতে পারলাম না ভয়ে। ঘর অন্ধকার, কেবল জানালার ফাঁক গলে চাঁদের আলো পড়েছে বিছানার ওপর। ঝিঝি পোকার আওয়াজ যেন হঠাৎই নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আমরা দুজনেই জানি নিশির গাছ এবার শুধু ডাকছে না, অপেক্ষাও করছে। সকালবেলা দাদু আমাদের ডাকলেন। তিনি এক পাকা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। চলো, আজ আমরা নিজের চোখে গিয়ে দেখব গাছের নিচে কি আছে, তবেই না যুদ্ধ শুরু হবে। আমি বললাম, কিন্তু আপনি বললেন যে ওটা একটা দরজা, যদি ভেতরে টেনে নিয়ে যায়? দাদু হালকা হেসে বললেন, আমাকে আর কিছু নেবে না রে, আমি তো অনেক আগেই গিয়েছি, কিন্তু তোদের দিতে দেব না। আমরা তিনজন দাদুর নেতৃত্বে রওনা দিলাম গ্রামের শেষ প্রান্তে। সূর্য ঢলে পড়েছে পশ্চিমে, আলো পড়েছে বটগাছের গায়ে। গাছটা যেন আরেকটু বড়, আরেকটু গাঢ় লাগছে আজ। দাদু বললেন, এই গাছের নিচে একটা পুরনো কূপ ছিল ব্রিটিশ আমলের, এখন তো তা মাটি চাপা, কিন্তু ওটাই আসল জায়গা যেখান থেকে সব কিছু শুরু। আমরা সবাই একসাথে ঝোপ সরিয়ে দেখলাম মাটিতে ধসে যাওয়া একটা অংশ। খনন করতে শুরু করলাম। প্রায় আধ ঘন্টা পর আমরা বের করলাম এক লোহার ঢাকনা। পুরনো মরিচা পড়া তার গায়ে খোদাই করে কিছু একটা লেখা। মল্লিক পাহাড় টি এস্টেট, 1834। রঞ্জু বলল, এটা তো আমাদের গ্রামের নাম না। দাদু বললেন, এই গ্রাম একসময় মালিক পাহাড় ছিল, ইংরেজরা এখানেই বাগান করত। কিন্তু কিছু ঘটেছিল তখন, খুব ভয়ানক কিছু। দাদু একটানা বলছিলেন, তখন একজন ইংরেজ মালিক ছিল, লরেন্স ম্যানর। তার একটা কন্যা ছিল এমিলি। সে এই বটগাছকে খুব ভালোবাসতো, প্রতিদিন এখানে এসে বসতো। একদিন সে হারিয়ে গেল। পরে জানা গেল তাকে গ্রামের লোকেরা হত্যা করেছে ভূতের ভয়ে। কারণ তারা বলতো এমিলি নাকি রাতে গাছের নিচে বসে থাকতো, কারো সঙ্গে কথা বলতো, কিন্তু সে কাউকে কেউ দেখতে পেত না। তারপর থেকে শুরু হয় অদ্ভুত ঘটনা। গাছটা যেন কারো দখলে চলে গেল। সেই মেয়েটির আত্মা অথবা কিছু, অথবা আরো গভীরে। ইংরেজরা চলে গেল, কিন্তু গাছটা রয়ে গেল। ওর রাগ, ওর কান্না, ওর ক্ষুধা সব রয়ে গেল। হঠাৎ রঞ্জু গর্তের ভেতর পড়ে গেল। আমরা টান দিলাম, তার মুখ ফ্যাকাশে। দাদু, আমি নিচে একটা সিঁড়ি দেখলাম, পাথরের তৈরি, নিচে নামার পথ আছে। দাদু বললেন, এটাই সেই পথ, ওদের জগতে যাবার দরজা। সন্ধ্যার অন্ধকার নামে আমরা তিনজন পাথরের সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। হাতের টর্চ, বুক ধুকপুক করছে। নিচে নেমে দেখি এক গহ্বর, চারপাশে কুয়াশা, মনে হচ্ছে বাতাস নেই, শব্দ নেই। সেখানে দাঁড়িয়ে আছে এক মহিলা, লাল শাড়ি পরা, সাদা মুখ, চোখ নেই, কেবল গর্ত। সে বলল, হৃদয়, রঞ্জু, তোমরা এসেছো, এবার তোমাদেরও আমাদের মতো হতে হবে। আমরা পেছনে তাকালাম, দাদু নেই। সেই মুহূর্তটা ছিল শীতল, নিঃশব্দ, আর ঠিক যেন দম বন্ধ করে রাখার মতো। গাছতলার নিচে সেই কুয়াশাচ্ছন্ন অন্ধকার গহ্বরে দাঁড়িয়ে আমি আর রঞ্জু তখন চোখের সামনে দেখছি সেই সাদা মুখের নারীকে, যার চোখ নেই, কিন্তু তার চাহনি যেন আমাদের হৃদয় ভেদ করে ঢুকে যাচ্ছে। সে আবারও বলল, ফিরে যেও না, একবার যারা এখানে নেমেছে তারা বদলে যায়, ওরা ফিরলেও আর মানুষ থাকে না। আমার হাত ঠান্ডা হয়ে এসেছে, গলা শুকিয়ে কাঠ। রঞ্জু আমার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, দাদা, আমরা ভুল করছি না তো? আমি কিছু বলার আগেই সে নারী হাওয়ায় মিলিয়ে গেল, একটা কুয়াশার স্রোতের মতো। কিন্তু তার পেছনে একটা দরজা দেখা গেল, লোহার গেট, আধা খোলা। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম। দরজার ওপরে ছোট ছোট পাথরের কুঠুরি, চারদিকে নিঃশব্দতা।
দেয়ালের গায়ে আঁকা চিত্র অর্ধেক মানুষের মতো, অর্ধেক ছায়ার মতো। কেউ হেসে আছে, কেউ কাঁদছে, কেউ দাঁড়িয়ে। হঠাৎ দেখি এক কোণে বসে আছেন দাদু। দাদু, তিনি চোখ মেলে তাকালেন, কিন্তু তার চোখে চেনা কোনো উষ্ণতা নেই, ঠান্ডা, শূন্য দৃষ্টি। তোমরাও এলে আমার মতো? এখানে তো আর ফেরার পথ নেই। তিনি ধীরে বললেন, এই জায়গা, এই ছায়ারা আমাকে আটকে রেখেছে। বহু বছর আগে যা দিয়েছি তার ঋণ এখনো শোধ হয়নি। আমি কাঁদতে শুরু করলাম। আমরা এসেছি আপনাকে নিয়ে যেতে, ফেলে রেখে যাব না। রঞ্জু বলল, তাহলে আমরা সবাই একসাথে থাকবো এখানেই। ঠিক তখনই চারিদিক থেকে ছায়ারা ঘিরে ধরল আমাদের। পাথরের গায়ে আঁকা মুখগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। তারা হাঁটছে, এগিয়ে আসছে, অদ্ভুত গুঞ্জন শুরু করেছে, কান্না, হাসি, আর একটা নীরব গলা আওয়াজ যেন বারবার বলছে, হৃদয়, রঞ্জু, এসো, এসো। দাদু বললেন, এই জায়গা কিছু খুঁজছে, যারা দৃষ্টিশক্তি ছাড়াই দেখতে পায়, যারা শোনে না তবু ডাকে। ওরা চাইছে আরো একজন। আমি হঠাৎ দৌড়ে গেলাম সেই গেটের দিকে, টেনে ধরলাম দাদুর হাত। না, আপনি চলবেন। আমার নাম তালিকায় লেখা হয়েছে ঠিকই, কিন্তু আমি নিজের ভাগ্য নিজে লিখব। আপনি বলেছিলেন তুই একা না, আমি আপনাকে একা ফেলে যাব না। হঠাৎ যেন একটা আলো ঝলসে উঠল গেটের বাইরে, সূর্যের আলো। কিন্তু আমরা তো এখন গাছতলার নিচে, গভীর মাটির ভেতর। তাহলে আলো আসলো কোত্থেকে? আর তারপর আমরা তিনজন, আমি, রঞ্জু আর দাদু, আবার সেই বটগাছের তলায়। মাথার ওপর আকাশ, পাখির ডাক, যেন কিছুই ঘটেনি। কিন্তু দাদু মাটিতে বসে আছেন, চোখ বন্ধ, নিঃশ্বাস নেই। আমি দাদুর মাথা কোলে রেখে কাঁদছি, রঞ্জু কাঁদছে পাশে দাঁড়িয়ে। দাদু ফিরলেন ঠিকই, কিন্তু জীবন ছেড়ে। দাফনের সময় আমি খেয়াল করলাম দাদুর কবরের পাশে দাঁড়িয়ে একজন সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। মুখে হাসি, চোখ নেই, শুধু ঠোঁট নড়ছে। ও এসেছে, এবার আমি যেতে পারি। রাতে আমি স্বপ্নে দাদুকে দেখি। তিনি বলছেন, ওই গাছটার রহস্য শেষ হয়নি হৃদয়, তুই এখন জানিস, কিন্তু তোর কাজ শুরু হয়েছে মাত্র। কারণ তালিকায় তোর নাম শুধু লেখা হয়নি, তুই এখন এর পাহারাদার। রাতে ঘুম ভাঙল হঠাৎ। ঘরের এক কোণে আলো জ্বলছে, অথচ আমি বাতি নিভিয়ে ঘুমিয়েছিলাম। পাশে রঞ্জু গভীর ঘুমে। আমি ধীরে উঠে জানালার দিকে তাকালাম। বাইরে বটগাছটা অন্ধকারে নীরব দাঁড়িয়ে, যেন একটা পাহাড়। হাওয়া নেই, শব্দ নেই, কিন্তু গাছটা নড়ছে। না, গাছটা নয়, তার ছায়া। সেই ছায়াটা নড়ছে, আর গাছের ছায়াকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একজন। সে হচ্ছে আমাদের দাদু। তার মুখে এখন আর চেনা কোমলতা নেই, মুখটা স্থির, চোখে শূন্য দৃষ্টি। হাতে ধরা সেই তালিকাটা, যেখানে এক এক করে লেখা নাম, হারিয়ে যাওয়া লোকজন। কিন্তু দরজার সামনে তিনি এসে দাঁড়ালেন, অথচ ঘরে এলেন না। শুধু বললেন, হৃদয়, এবার তুই পাহারাদার, আমার কাজ শেষ। আমি ভয়ে আতঙ্কে ছুটে বেরিয়ে গেলাম উঠোনে। সেখানে কেউই নেই, শুধু বাতাসে ভেসে আসে কাগজের পাতার শব্দ। দরজার পাশে সেই খাতা পড়ে আছে। আমি কাপা হাতে তুলে নিলাম। তালিকার নিচে যোগ হয়েছে আরো দুটি নাম, হৃদয় আহমেদ পাহারাদার, রঞ্জু ইসলাম পাহারাদার। পরদিন সকালে রঞ্জুকে কিছু না বলেই আমি স্কুল ঘরের তালপাতার পুঁথির ঘরে গেলাম। খাতা হাতে নিয়ে আমি খুঁজতে লাগলাম এই গাছ, এই জমি আর তালিকার উৎস নিয়ে কিছু। হঠাৎ পুরনো এক পাণ্ডুলিপিতে পাই 1835 সালের একটি রেকর্ড, একটি চুক্তি। Whoever witnessed the door shall bear its memory, one must always remain. এটা ছিল ইংরেজ মালিক লরেন্স ম্যানরের লেখা। অর্থাৎ যে এই গাছের নিচে যাওয়ার পথ জানবে, সে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। তাকে দেখার স্মৃতি বয়ে বেড়াতে হবে, সে পাহারাদার হবে। সেই রাতে আমি প্রথম দেখি তালিকার ছায়ারা। জানালার পাশে দাঁড়িয়ে তারা তাকিয়ে থাকে, কেউ হাসে, কেউ কাঁদে, কারো মুখ নেই, কারো পা নেই। তারা কিছু বলে না, শুধু একটা অনুভূতি ছড়িয়ে দেয়। তুই জানিস আমরা কে? তোর কাজ হচ্ছে আমাদের ভুলতে না দেওয়া। আমি বিছানায় কাঁপতে কাঁপতে বসে থাকি। তালিকার পাহারাদার
মানে শুধু কি লিখে রাখা, মানে এরকম জীবন থেকে সরে আসা? একজন পাহারাদার জানে কে হারাবে, কাকে ঠেকাতে হবে, কিন্তু সব সময় ঠেকানো যায় না। রঞ্জু তখনও কিছু জানে না। আমি তাকে বাঁচাতে চাই, কিন্তু আমি জানি সে ডাক পেয়েছে, সে দেখে ফেলেছে সেই সিঁড়ি, সেই দরজা। সন্ধ্যার আগে ওকে নিয়ে আবার গেলাম গাছতলায়। গাছটা যেন এবার আগের থেকেও স্থির, নিস্তব্ধ, কিন্তু তার ভেতর যেন কিছুর গর্জন চলছে, নীরব কিন্তু গভীর। আমি নিচু হয়ে বললাম, আমি জানি তোমরা এখন আমাদের পাহারাদার বানিয়েছ, কিন্তু আমরা চাই না আরও কেউ হারাক। কিছু একটা বন্ধ করতে চাই আমরা। বাতাসে একটা শব্দ ভেসে এলো, একটা দীর্ঘশ্বাসের মতো। তারপর তালিকার পাতা উড়ে এসে আমার পায়ের কাছে পড়ল। এবার পাতায় নতুন কিছু লেখা নেই, তবে আমি জানি যদি কেউ আবার ডাক শোনে আমি বুঝতে পারবো, কারণ এখন আমি পাহারাদার। তালিকায় নাম ওঠার অর্থ শুধু হারিয়ে যাওয়া নয়, এটা এক ধরনের চুক্তি। একবার নাম উঠলে কিছু না কিছু দিয়ে যেতে হয়। কেউ দেয় জীবন, কেউ দেয় স্মৃতি, কেউ দেয় নীরবে পাহারা। রঞ্জু এখনো জানে না পুরোপুরি সত্য। আমি তাকে জানাতে চাই না, কারণ জানালেই সে জগৎটা আরো কাছে আসে। তবু সে বুঝে ফেলেছে কিছু একটা অস্বাভাবিক যে ঘটছে। একদিন সে হঠাৎ বলল, হৃদয়, আমি এক স্বপ্ন বারবার দেখছি। সে গাছের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সে হাসছে, কিন্তু তার হাসিটা যেন ভেতর থেকে কাঁদছে। আমি ধীরে জিজ্ঞেস করলাম, তুই কি কখনো শুনেছিস সে তোকে ডাকে? হ্যাঁ, রঞ্জু বলল। সে বলে, এসো, জানবে তুমি কে? আমি বুঝলাম আমাদের সময় ঘনিয়ে এসেছে, আর সময় এসেছে ডাকের উৎস খুঁজে বের করার। আমি আর রঞ্জু রওনা দিলাম গ্রামের বাইরে থাকা পুরনো চৌধুরী বাড়ির দিকে। শোনা যায় ইংরেজ আমলে ওটাই ছিল মালিক বাহার চা বাগানের মূল অফিস। এখন ধ্বংসস্তূপ, জঙ্গলে ঢাকা, ভাঙা দেয়াল, ছাদ নেই, দরজাহীন ঘর। ভেতরে ঢুকে একটি পুরনো কাঠের আলমারি পাই, তার ভেতরে শ্যাওলা ধরা একটা চামড়ার ডায়েরি, এমিলি ম্যানর লেখা, লরেন্স ম্যানরের কন্যা। ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটি পাতায় আমি থমকে যাই। টুডে আই স্পোক উইথ দ্য tree again. It listens. It told me things about people I never knew. It wants more. আরেক পাতায় লেখা, Father said I am mad, but the tree speaks. It's old, older than us. It keeps the names. এমিলি যে গাছের সঙ্গে কথা বলতো সেটা ছিল সেই বট গাছ। আর গাছটা শুধু একটা গাছ না, এটা এক ধরনের সত্তা, একটা আত্মা, যার নাম ধরে ডাক দেয় আর রেখে দেয় মানুষকে তারই নিচে। এমিলির মৃত্যুর পর সেই আত্মা তার মধ্য দিয়ে কাজ করে গেছে। তালিকায় নাম তোলা, ছায়াদের তৈরি করা, পাহারাদারদের টেনে আনা। আর সেই ডাক, এটা এক ধরনের বাইন্ডিং। শুনলে মন আর শরীর আলাদা হয়ে যায়। একবার সাড়া দিলেই আর ফেরা হয় না। সন্ধ্যায় আমি দাদুর পুরনো ঘরে গিয়ে সেই তালিকাটা বের করি। এবার দেখি নামের নিচে নতুন একটি নাম লেখা, সোর্স বাউন্ড, এমিলি এম। তালিকা নিজেই বলে দিয়েছে ডাকের উৎস এমিলি ম্যানর। সেই মেয়ে, সেই আত্মা যাকে একদিন কুসংস্কারী মানুষ বলেছিল পাগল, আর বটগাছ গ্রাস করে নিয়েছিল। এমিলি এখনো ডাক দেয়, কিন্তু একা নয়, তার ভেতরে সেই গাছের আত্মাও আছে। এখন সে শুধু স্মৃতি নয়, একটা দ্বারপাল। সে চায় পাহারাদারদের উত্তরসূরি। রাত বাড়ে, রঞ্জু এবার চুপ করে থাকে না। সে বলে, দাদা, আমি ওকে স্বপ্নে জিজ্ঞেস করেছিলাম, তুই কে? সে বলেছে, আমি সেই যার কথা কেউ বিশ্বাস করেনি। এখন আমি শুধু চাই কেউ কথা রাখুক। আমি বুঝলাম এটা আর কেউ নয়, এমিলি। এমিলি শুধু নিতে চায় না, সে কাউকে খুঁজছে যে তাকে সত্যিই বোঝে, যে ভয় পায় না, ভালোবাসে। সে চায় তার স্মৃতি কেউ বহন করুক, ত্যাগ করুক নিজেকে, কিন্তু তাকে ভুলে না যাক কেউ। আমরা এখন কি করব? আমাদের সামনে এখন তিনটা পথ: দৌড়ে পালানো, নীরব দর্শক হয়ে থাকা, অথবা এমিলির গল্প শেষ করা। রাতের শেষ প্রহর, পূর্ব দিগন্তে আলো ফুটেছে, কিন্তু আমাদের ঘরে অন্ধকার আরো ঘন। আমি আর রঞ্জু সেই তালিকা হাতে নিয়ে বসে আছি। প্রতিটি নাম যেন নিঃশ্বাস ফেলছে।
এমিলির কথা মাথায় ঘুরছে। যে মেয়েটিকে পাগল ভেবে দূরে ঠেলে দেয়া হয়েছিল, সেই আজ শতাব্দীর পুরনো একটি সত্তা হয়ে দাঁড়িয়ে আছে গ্রামের প্রাণকেন্দ্রে। সে চায় তার গল্প যেন কেউ ভুলে না যায়, আর সেই দায়িত্ব পড়েছে আমাদের ওপর, আমার আর রঞ্জুর ওপর। কারণ আমরা এখন শুধু তালিকার পাহারাদার নই, আমরা এমিলির শ্রোতাও। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম এমিলির কাহিনী শেষ করতে হবে। তাকে বলতে হবে যে তার কথা আজকে কেউ শুনেছে, বিশ্বাস করেছে। আমি আর রঞ্জু সেই গাছতলায় গেলাম। এইবার আমরা শুধু দেখব না, বলবো। বটগাছের নিচে দাঁড়িয়ে আমি ফিসফিস করে বললাম, এমিলি, আমি জানি তুমি কে। আমি জানি তুমি শুধু ডাক দাওনি, তুমি অপেক্ষা করছো। কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর বাতাসে ভেসে এলো সেই মেইলি কণ্ঠ, তুমি কি সত্যি শুনতে পেয়েছো? আমি বললাম, হ্যাঁ, আমি পেয়েছি। তোমার লেখা পড়েছি, তুমি কথা বলেছিলে গাছের সাথে, কিন্তু কেউ বিশ্বাস করেনি। আমরাও তো একই রকম ভয় পেয়েছি, মুখ ফিরিয়েছি। এখন বুঝতে পারি তুমি শুধু চাইছিলে কেউ তোমার কথা মনে রাখুক। তখন চারপাশের কুয়াশা ঘন হতে লাগলো, ছায়ারা ছুটে এলো, তালিকার নামেরা একে একে সামনে দাঁড়ালো। এমিলি সামনে এসে দাঁড়ালো। তার চোখ এখন ফাঁকা নয়, বরং শান্ত। মুখে কোনো দুঃখ নেই, বরং স্বস্তি। তুমি শেষ করেছো। তালিকার দরকার ছিল একজন যে কেবল পাহারা দেবে না, বরং বুঝবে। আমার বুকের ভেতর থেকে যেন ভার নেমে গেল। এমিলি ধীরে ধীরে গাছের ভেতর ঢুকে গেল, ছায়ারা মিলিয়ে গেল। পরদিন সকালে আমি গিয়ে দেখি গাছটা কাটা পড়েছে। গ্রামের লোকজন বলেছে রাতে বাজ পড়ে ভেঙে গেছে, কিন্তু কেউ কোনো শব্দ শুনেনি, আলো দেখেনি। কেবল আমি আর রঞ্জু জানি গাছটা এখন আর দরজা নয়, ওটা ছিল একটা গল্পের শেষ অধ্যায়। আমার তালিকা এখন খালি, কেউ নতুন করে হারায় না, রাতের ডাক আর আসে না। কিন্তু আমি সেই খাতা রেখে দেই প্রমাণ হিসেবে যে কেউ একদিন ছিল, যে ডাক দিত, যে শোনার অপেক্ষা করত। রঞ্জু বলল, তুই এখন কি করবি হৃদয়? আমি বললাম, যে গল্প শেষ হয় তারও দরকার হয় একজন গল্পকথকের। এমিলির গল্প বলা শেষ হলো, কিন্তু আমি জানি গ্রাম বাংলায় অনেক গাছ এখনো দাঁড়িয়ে আছে, অনেক গল্প এখনো বলা হয়নি। আর আমি দাদুর মতো সে গল্পগুলো শোনার জন্যই অপেক্ষায় আছি। এমিলির গল্প শেষ হয়েছে, অন্তত তাই ভেবেছিলাম। গাছ ভেঙে পড়েছে, তালিকা খালি। গ্রামের লোকজন আবারও রাতে আড্ডা দিতে শুরু করেছে। এমনকি রঞ্জু পর্যন্ত বলেছিল, সব কিছু যেন স্বপ্নের মতো, বিশ্বাস হয় না। আমিও চেয়েছিলাম বিশ্বাস করতে যে সব কিছু সত্যিই শেষ, কিন্তু গল্পেরা সব সময় শেষ হয় না, তারা আকার বদলে ফিরে আসে। একদিন বিকেলে আমি গ্রাম থেকে কিছুটা দূরে একটা ছোট্ট চা চাষের বাগান দেখতে গেলাম। সাধারণ কিউরিসিটি থেকে। বাগানের মাঝখানে ছোট এক বট গাছ, কিন্তু সেটা দেখতে এমিলির গাছের মতো না। এটা ছোট আর অনেক পাতলা। তবুও গাছটার নিচে দাঁড়াতেই আমার কেমন যেন শরীরটা ঠান্ডা হয়ে গেল। একটা বাতাস বয়ে গেল, কিন্তু আশেপাশের কোনো পাতাই নড়ল না। আমি সামনে ঝুঁকে দেখি মাটির মধ্যে কেউ একটা কাগজ পুঁতে রেখেছে। সেটা আমি টেনে বের করলাম। তাতে লেখা, তুমি যদি এ গাছের ডাক শুনে থাকো তাহলে তুমি দ্বিতীয়, আমি প্রথম। নিচে সই, এস.জে। আমি স্তব্ধ। কে এই এস.জে? এটা কি এমিলির আগের কেউ, নাকি তার পরের কেউ? রাতে বাড়ি ফিরে সে খাতা খুলে বসলাম। এমিলির নামের নিচে হঠাৎ দেখি একটা নতুন লাইন জেগে উঠেছে, সেকেন্ড সাইকেল অ্যাক্টিভ। মানে এমিলির গল্প শেষ হলেও এর প্রক্রিয়া শেষ হয়নি। তালিকা শূন্য হলেও স্মৃতি শূন্য হয়নি। শুধু এমিলি না, আরও কেউ ছিল, কিংবা আছে, কিংবা তৈরি হচ্ছে। পরদিন সকালে রঞ্জু এসে বলল, রাতের বেলা জানালার পাশে দাঁড়িয়ে কেউ আমার নাম ধরে ডাকছিল, কিন্তু এবার কণ্ঠটা ছিল পুরুষে। আমি জিজ্ঞাসা করলাম, তুই ঠিক শুনেছিস? সে বলল, হ্যাঁ, আমি এসেছি, এবার তোমার পালা, এরকম কিছু একটা বলছিল। আমার বুক ধড়ফড় করে উঠল। এমিলি চলে গেছেন, কিন্তু গাছ নেই মানে গল্পও নেই, তা তো নয়। নতুন গাছ উঠে এসেছে, নতুন সত্তা তৈরি হচ্ছে, আবার সেই নতুন ডাক, আবার সে নতুন গল্প। আমি বুঝলাম পাহারাদারের দায়িত্ব চিরকালের। এমিলির চেয়েও পুরনো কিছু হয়তো এই চক্র তৈরি করেছে। যে শোনে, যে বোঝে,
সেই বাঁচে। কিন্তু এবার এমিলির জায়গায় কেউ আর একা নেই, আমরা দুজন আছি, হৃদয় ও রঞ্জু, দুই পাহারাদার। আর এখন আমাদের সামনে একটাই প্রশ্ন, এসবের শুরু কোথায়? এমিলি তো শুধু একটি গল্প, এসজে কে? তার আগেও কি কেউ ছিল? রাত তখন অনেক গভীর, আকাশ কালো, তারার আলো নিভে আসছে, ঘরের নিস্তব্ধতা, কেবল খোলার খসখসে শব্দ। আমি তালিকাটার শেষ পাতায় কিছু খুঁজছি, এমিলির নিচে লেখা এসজে, কিন্তু তার আগে পরে কিছুই নেই। সে যেন এমিলির পরে আসেনি, এসেছে তারও অনেক আগে, অথবা এক অন্য রকম দুনিয়া থেকে। আমি ভাবতে থাকি, এমিলি তো মানুষ ছিল, তার দুঃখ, তার আকাঙ্ক্ষা, তার পরিত্যাগ ছিল, কিন্তু এসজে কে? সে কি আরেকটা মানুষ, নাকি এই চক্রের প্রকৃত সূচনা? আমি ভোরবেলা বেরিয়ে পড়ি। গ্রাম থেকে খানিকটা দূরে একটি পরিত্যক্ত মিশনারি ঘর আছে। শোনা যায় ওটা ছিল ইংরেজ আমলের ধর্মপ্রচারের কেন্দ্র, এখন ধ্বংসপ্রায়। ছাদের অর্ধেক নেই, ঘাসে ঢাকা। ঘরের ভেতর এক পুরনো পাথরের ফলক দেখতে পেলাম, যেখানে ইংরেজিতে লেখা, হিয়ার লাইস স্যামুয়েল জ্যামসন, 1812 to 1836, he heard what others ignored. আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। এসজে মানে স্যামুয়েল জনসন। এমিলির আগে সেই গাছটার কাছে গিয়েছিল, তিনিই প্রথম ডাক শুনেছিলেন, তিনি বুঝেছিলেন গাছ শুধু মাটি নয়, এটি একটি সত্তা। আর তিনিই কি সে প্রথম পাহারাদার? এমিলি ছিলেন দ্বিতীয়, আর আমি তৃতীয়। সেই রাতে স্বপ্নে স্যামুয়েলকে দেখি, তার পোশাক সাদা, মুখে বিষণ্ণতা, কিন্তু চোখে শক্তি। তিনি বললেন, তুমি গল্প শুনেছ, এখন তোমার পালা গল্প বলার। আমি দেখেছিলাম, এমিলি দেখেছিল, কিন্তু তুমি পারবে এই চক্র বন্ধ করতে? তবে তার জন্য ত্যাগ করতে হবে স্মৃতি। আমি জিজ্ঞেস করলাম, কি ধরনের স্মৃতি? তিনি বললেন, যে স্মৃতি তোমাকে মানুষ করে তোলে। তুমি আমাদের সকলকে মনে রাখবে, কিন্তু কেউ তোমাকে মনে রাখবে না। আমি উঠে দেখি রঞ্জু আমার নাম ধরে ডাকছে, দাদা, তুই কি কিছু বলেছিস? চুপ করে আছিস কেন? আমি তাকালাম, ওর চোখে অজানা আতঙ্ক। আমি ধীরে বললাম, সব ঠিক আছে রঞ্জু, আমি কিছু বলিনি, আমি আছি, কিন্তু এখন থেকে তুইও পাহারাদার। রঞ্জু অবাক হয়ে বলল, মানে? আমি মৃদু হেসে বললাম, তোর নাম এখন তালিকার শেষ লাইনে, তুই এখন আগামী শ্রোতা, আগামীর গল্প কথক। আর ঠিক তখনই আমি ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যেতে থাকি। কেউ কিছু টানছে না, আমি নিজেই চলে যাচ্ছি, স্মৃতি নিয়ে, গল্প নিয়ে, এমিলির পাশে, স্যামুয়েলের পাশে। তালিকার খাতা খোলা, বাতাসে পাতাগুলো উল্টে যাচ্ছে। শেষ পাতায় লেখা, হৃদয় আহমেদ, দ্য ওয়ান হু টোল্ড দ্য স্টোরি।